হ্যালো এভরিওয়ান, আমার নাম রুনু ইয়াসমিন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আমরা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছিলাম, যেখানে আমরা ভূগোলের সব প্রশ্ন 2007 থেকে 2019 A to Z সব কিছু করানো হয়ে গেছে। আর তারপরে পলিটিক্যাল সায়েন্স একটি ক্লাসের মধ্যেই আমরা সব কিছু প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র আলোচনা করেছিলাম। তারপরে আমরা বায়োলজির সব প্রশ্ন আলোচনা করেছি। আমরা তারপরেই শুরু করেছিলাম ইতিহাসের আজকে 2007-এর প্রশ্নপত্র আলোচনা করব। বাকি সব প্রশ্নপত্র অলরেডি আলোচনা হয়েছে। এরপরে ইতিহাসের আরেকটি ক্লাস হবে, তাহলেই কিন্তু ইতিহাসের সব প্রশ্নপত্র আমাদের শেষ হয়ে যাবে। যারা ক্লাসগুলি এখনও দেখোনি তারা কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, বা ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ক্লাসগুলো অবশ্যই দেখে নিও। আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে তোমরা ওখান থেকে হেল্প নিতে পারো। শুরু করা যাক আজকের ক্লাস, যেখানে আমরা 2009 সালে প্রশ্নপত্রগুলো আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ 2009 সালে কয়টি প্রশ্ন এসেছিল, আর সেই প্রশ্নগুলোরই কিন্তু আজকে অ্যানালাইসিস হবে। প্রথম প্রশ্নে বলা হয়েছে, ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি? আমাদের প্রাচীনতম সভ্যতা কিন্তু মেহেরগড় সভ্যতা। আসলে আমাদের যে ইতিহাসকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রস্তর যুগ বা পাথরের যুগ, একটা তামার যুগ, আর একটা হচ্ছে লোহার যুগ। তাহলে এই ক্লাসিফিকেশনটা কে দিয়েছিলেন? বাই ঐতিহাসিকবিদ থমসনের দেওয়া কিন্তু এই ক্লাসিফিকেশন অনুসারে ইতিহাসকে তিনটি ভাগেই ভাগ করা যায়। তাহলে পাথরের যুগ সবার প্রথম ছিল, তারপরে সবার প্রথম আবিষ্কৃত ধাতু হলো তামা, তাহলে তামার যুগ শুরু হবে, এবং লোহার যুগ কিন্তু অনেক পরে আবিষ্কৃত হয়েছিল। যাই হোক, এই পাথরের যুগটাকে আমরা ভাগ করি আরও তিনটি ভাগে: প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ আর নব্য প্রস্তর যুগ। এই তিনটি মেইন ক্লাসিফিকেশন। তাছাড়া আরেকটি ক্লাসিফিকেশন রয়েছে, সেটাকে বলা হয় তামা বা তাম্র প্রস্তরের যুগ। ঠিক আছে, তাহলে এই যে আমি বললাম তাম্র প্রস্তরের যুগ, এক্ষেত্রে সিন্ধু সভ্যতা কিন্তু তাম্র প্রস্তর যুগের সভ্যতা ছিল। তাহলে আমরা সকলেই জানি সিন্ধু সভ্যতা সম্পর্কে। তো সিন্ধু সভ্যতা ছিল তাম্র প্রস্তর যুগের সভ্যতা, ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাছাড়া এই যে আমাদের প্রস্তর যুগ রয়েছে তিনটি, প্রাচীন প্রস্তর যুগ, মধ্য এবং আধুনিক প্রস্তর যুগ, এই তিনটা যুগের মধ্যেই একটা সভ্যতা বিরাজমান ছিল, সেটাই হচ্ছে আমাদের মেহেরগড়ের সভ্যতা। ঠিক আছে, তাহলে এই মেহেরগড়ের সভ্যতা দেখো, সিন্ধু সভ্যতা আসার অনেক আগেই কিন্তু আবিষ্কৃত হয়েছিল। সেটা আনুমানবিক 7000 BC বিফোরে কিন্তু এটা এই সভ্যতাটা এক্সিস্ট করতো। তাহলে এই সভ্যতার আমরা বলতে পারি এটি সব থেকে প্রাচীনতম সভ্যতা, এবং তাছাড়া এটা হচ্ছে কি লং ডিউরেবল কিন্তু সভ্যতা ছিল। কারণ তোমরা দেখতেই পাচ্ছ, প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ, তিনটি যুগ, কতটা বছর ধরে এই সভ্যতাটা ছিল, তাই না? তাহলে এই মেহেরগড় সভ্যতা সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস রয়েছে, আমি এটা লিখে দিচ্ছি এখানে। এই যে মেহেরগড় সভ্যতা, এটি বর্তমানে বালুচিস্তানে অবস্থিত। বালুচিস্তান এখন কোথায় রয়েছে? পাকিস্তানে রয়েছে। তাহলে এই সভ্যতাটি এখন পাকিস্তানে অবস্থিত। এই সভ্যতায় সবার প্রথমে গমের চাষ হয়, ভীষণ গুরুত্বপূর্ণ। মানব সভ্যতার গমের চাষটা শুরু হয় মেহেরগড় সভ্যতায়। তাহলে ধানের চাষটা কোথায় চালু হয়? আমি এখানে লিখছি, ধানের চাষ কিন্তু উত্তরপ্রদেশের লথুরাদেহ এই জায়গার মধ্যে 8000 BC আগে কিন্তু ধানের চাষ শুরু হয়েছে। তাহলে জবের চাষটা কবে শুরু হয়? সেটা অনেকবার প্রশ্ন এসেছে। জবের চাষটা শুরু হয়ে থাকে ইরানে। দেখো, আমরা সবাই চাকরি বা জবের জন্য কি করি? রান করি। তাহলে জবের চাষটা শুরু হয়েছে ইরান, সে রান করছে কিসের জন্য? জবের জন্য। এটা বোঝা গেল। তাহলে ধানের চাষটা উত্তরপ্রদেশের লথুরাদেহ, আর গমের চাষ সবার প্রথমে শুরু হয় মেহেরগড় সভ্যতায়। তাহলে এই যে মেহেরগড় সভ্যতা, এটা কোন পাহাড়ের মাঝে অবস্থিত? সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা সুলেমান পাহাড়, এবং
কৈথর পাহাড়ের মাঝে কিন্তু এই মানে সভ্যতাটি অবস্থিত, মেহেরগড় সভ্যতা। তাছাড়া আমরা এখন দেখলাম সিন্ধু যুগের সভ্যতা, তো সিন্ধু সভ্যতাটা সম্পর্কে আমরা আরেকটু কিছু জিনিস আমরা জানবো। আশা করি এগুলো তোমরা লিখেই ফেলেছো। তাহলে এই যে সিন্ধু সভ্যতাটা আছে, সিন্ধু সভ্যতা যেটা সিন্ধু নদীর তীরে এসেছিল সেটাকে এই সিন্ধু সভ্যতা আমরা জানি, বা হরপ্পা আর মহেঞ্জোদারো এটার হচ্ছে মূল সাইট, তাই তো। তাহলে এই যে আমাদের হরপ্পা সভ্যতাটা ছিল, হরপ্পা সভ্যতা এটি আবিষ্কার করা হয়ে থাকে 1921 সালে দয়ারাম সাহানি এটি আবিষ্কার করেছিলেন। আর মহেঞ্জোদারো যেটা রয়েছে, মহেঞ্জোদারো এটি আবিষ্কার করেছিলেন 1922 সালের রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এই মহেঞ্জোদারোর মধ্যে আমরা কি দেখতে পেয়েছিলাম? নৃত্যরত ডান্সের যে প্রতিমা, হ্যাঁ, বা ডান্সিং গার্লটা আমরা দেখতে পেয়েছিলাম। এবং সেটা কোন ধাতুই তৈরি? ব্রোঞ্জ ধাতু দিয়ে তৈরি, বা যেটাকে কাঁসা বলে থাকি। তো ব্রোঞ্জ একটা কিন্তু মিশ্র ধাতু, যেটা তামা এবং টিন মিলে কিন্তু তৈরি হয় ব্রোঞ্জ। ঠিক তেমনই পিতল কী দিয়ে তৈরি হয় সেটা জানার দরকার। এটা কিন্তু তামা আর জিঙ্ক দিয়ে তৈরি হয় পিতল, ঠিক আছে। এবার এই হরপ্পা সভ্যতায় কিন্তু আমরা যে কবরের সন্ধান পেয়ে থাকি। আর এই মহেঞ্জোদারো সভ্যতায় বিশাল স্নানাগার নৃত্যরত যে ডান্সের গার্লটা তার প্রতিমা কিন্তু আমরা পেয়ে থাকি। তাছাড়া আমরা শস্য ভাণ্ডার কিন্তু এই মহেঞ্জোদারোর মধ্যে কিন্তু আমরা পেয়ে থাকি। মহেঞ্জোদারোর মধ্যে যে লাশগুলো পাওয়া গেছিলো সেটা কি ছিল? টুটা ফুটা, যেটা কিন্তু যুদ্ধের প্রতীক। তাহলে এই যে আমাদের হরপ্পা সভ্যতাটা রয়েছে, তার আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভীষণবার আসে। এই যে আমাদের হরপ্পা সভ্যতা, তার টোটালটা কয়টা সাইট? 350টি কিন্তু মানে সাইটস রয়েছে, হ্যাঁ, কিন্তু তার মধ্যে 200টি অবস্থান করেছে ভারতের মধ্যে এবং সেই ভারতের মধ্যে বিশেষ করে গুজরাট নামক যে স্টেটটা রয়েছে, সেখানে হরপ্পা সভ্যতার 200টি অবশেষ পাওয়া গেছে, ঠিক আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে লোথাল, যেটা একটা পোর্ট। পৃথিবীর মধ্যে সবথেকে প্রাচীনতম বন্দর কিন্তু লোথাল, যেখানে সতী প্রথার প্রমাণ কিন্তু পাওয়া যায়। আর সতীদাহর মানে প্রমাণ যে শিলালেপে পাওয়া যায় সেটা হচ্ছে এরান শিলালেখের মধ্যে কিন্তু সতী প্রথার প্রমাণ পাওয়া যায়। এই হরপ্পা সভ্যতাটা কিন্তু কিসের মতো, কি আকৃতি জানো? ত্রিভুজ আকৃতির হয়। এর আয়তন 13 লাখ স্কয়ার কিলোমিটার, মানে কিলোমিটার স্কয়ার, ঠিক আছে। যদিও এটা গুরুত্বপূর্ণ নয়, তবুও এই যে আমাদের শেপটা কিন্তু ত্রিভুজ আকৃতির। এর উপরে কি রয়েছে, আমি এটা এভাবে আঁকলাম, হ্যাঁ, এক্স্যাক্টলি এরকম হয়, হ্যাঁ, ত্রিভুজ আকৃতি কিন্তু হরপ্পা সভ্যতা। যার সবার উত্তরের যে জায়গাটা সেটার নাম হচ্ছে মান্ডা, যেটা হচ্ছে চেনাব নদীর ধারে অবস্থান করেছে। ভীষণ গুরুত্বপূর্ণ। মান্ডা কোথায় অবস্থান করেছে? চেনাব নদীর ধারে অবস্থান করেছে। এবং এর যে দক্ষিণতম অংশটি তার নাম হচ্ছে দাইমাবাদ, যেটা কোথায় অবস্থান করেছে? এটা মহারাষ্ট্র এর মধ্যে অবস্থান করেছে। MHR মানে মহারাষ্ট্রতে অবস্থান করেছে। এটা হচ্ছে প্রবায়া নদী বা গোদাবরী, যেটাকে বলি গোদাবরী, এই নদীর ধারে অবস্থিত দাইমাবাদ। আর সব থেকে পশ্চিমে অবস্থান করেছে সুরকোর্দা, যেটা ডাচ নদীর তীরে অবস্থান করেছে, ডাচ নদীর তীরে অবস্থিত। আর সব থেকে পশ্চিম দিকে যেটা মানে পূর্ব দিকে যেটা অবস্থান করেছে সেটা আলমগীরপুর। হিন্ডার নদীর তীরে অবস্থান করেছে, এটা হচ্ছে উত্তরপ্রদেশে। আর সিন্ধু সভ্যতার মধ্যে সবথেকে ব্যাকডেটেড জায়গা ছিল হচ্ছে আলমগীরপুর, ঠিক আছে।
আমরা দেখে নেব পরের প্রশ্নে কি বলা হয়েছে। আনন্দমঠ আনন্দমঠের রচয়িতাকে, আনন্দমঠের রচয়িতা কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে এখানে লিখছি আনন্দমঠ, এটি 1882 সালে কিন্তু কি করা হয়, প্রকাশ করা হয়। এটি বঙ্কিমচন্দ্রের লেখা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। আর এই আনন্দমঠ এই যে গ্রন্থটিতে, সেখানে কোন বিপ্লব সম্পর্কে লেখা রয়েছে, সন্ন্যাসী বিদ্রোহ সম্পর্কে লেখা রয়েছে। আর এই সন্ন্যাসী বিপ্লব এটা কোথায়, কোন জেলায় হয়েছিল, এটা কিন্তু বাংলায় হয়েছিল, বাংলায় এটা হয়েছিল সন্ন্যাসী বিদ্রোহ। বাংলার মধ্যে আরও অনেক জনজাতি বিদ্রোহ হয়েছিল, যেমন পাগলাপন্থী বিদ্রোহটা হয়েছিল, ফরাজি বিদ্রোহ, ফরাজি আন্দোলন, এইগুলো। আর সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল বাংলায়। আর যেটা ওয়াহাবি আন্দোলনটা হয়েছিল কিন্তু এটা কোথায়, এটা হচ্ছে ওয়াহাবি আন্দোলন বিহারে হয়েছিল, বিহারের পাটনাতে। ঠিক আছে, ঠিক তেমনি আলিগড় আন্দোলনটা হয়েছিল উত্তরপ্রদেশের মধ্যে, এলাহাবাদ যেটা রয়েছে, আলিগড় মুসলিম ইউনিভার্সিটিকে কেন্দ্র করে স্যার সৈয়দ আহমেদ খান কিন্তু এখানকার নেতা ছিলেন। স্যার সৈয়দ আহমেদ খান এর নেতৃত্বে আলিগড় আন্দোলনটা কিন্তু হয়েছিল। ঠিক তেমনি আরও কিছু আন্দোলন সম্পর্কে আমরা পড়ে নিব। এখানে সাঁওতাল যে বিদ্রোহ হয়েছিল সেটা কবে হয়, 1855 সালে, এবং এর নেতা ছিল সিধু আর কানু। এটা কোথায় হয়, এটা কিন্তু ঝাড়খণ্ড নামক রাজ্যের মধ্যে সাঁওতাল বিদ্রোহ হয়। ঠিক তেমনি আমরা জানবো মুন্ডা বিদ্রোহ সম্পর্কে। এই মুন্ডা বিদ্রোহ যেটা রয়েছে, তার যে মূল নেতা ছিলেন তিনি কিন্তু বিরসা মুন্ডা। ঠিক আছে, আর এই বিরসা মুন্ডার জন্মদিন কবে, সেটা কিন্তু 15 তারিখের নভেম্বর মাসে, তাই না? ওই জন্য জনজাতি গৌরব দিবস হিসাবে পালন করা হয় 15ই নভেম্বর, মুন্ডা যে নেতা বিরসা মুন্ডার জন্মজয়ন্তী। যাই হোক, এই যে মুন্ডা বিদ্রোহ, এটাও কিন্তু আমাদের কোথায় হয়ে থাকে, ঝাড়খণ্ডের মধ্যে হয়েছিল মুন্ডা বিদ্রোহ। এবার নীল বিপ্লবটা কোথায় হয়েছিল, নদিয়া জেলার মধ্যে, পশ্চিমবঙ্গের নদিয়া জেলায়। এখানকার যে লিডার ছিলেন তিনি ছিলেন বিশ্বাস ভাই, বা যেটাকে বলা হয় দিগম্বর বিশ্বাস। আর আরেকজন কি বিশ্বাস আছেন, তো আমি লিখছি এখানে দিগম্বর বিশ্বাস আর বিষ্ণু বিশ্বাস। বিষ্ণু বিশ্বাস, দিগম্বর বিশ্বাস। এবার সন্ন্যাসী বিদ্রোহ তো হয়ে গেল, তাহলে আনন্দমঠ কার লেখা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এই আনন্দমঠের মধ্যে আরেকটি জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই মঠের মধ্যেই কিন্তু আমাদের যে জাতীয় গীত সেটা লেখা রয়েছে। সেটার নাম কি, আমাদের জাতীয় যে সংটা রয়েছে সেটা লেখা রয়েছে, সেটার নাম হচ্ছে বন্দে মাতরম। তাহলে বন্দে মাতরম যে আমাদের সং রয়েছে, ন্যাশনাল সং, সেটা কবে আমাদের ন্যাশনাল সং হিসাবে আমাদের সংবিধানে চলে আসে, সেটা কিন্তু 24 তারিখের জানুয়ারি মাসে 1950 সালে এটা আমাদের ন্যাশনাল সং হিসাবে অ্যাডপ্ট করা হয় বাই আমাদের সংবিধান সভার মেম্বারের দ্বারা। ঠিক আছে, তাহলে আনন্দমঠের মধ্যেই কিন্তু বন্দে মাতরমটা লেখা রয়েছে। এই বন্দে মাতরম গানটি সবার প্রথম গাওয়া হয়েছিল 1896 সালে, যখন কলকাতা অধিবেশন হয়, কলকাতা অধিবেশন। আর এই কলকাতা অধিবেশনে 1896 সালে যে যিনি অধ্যক্ষ ছিলেন তার নাম কিন্তু রহমতুল্লাহ সিহানি। ঠিক আছে, ঠিক তেমনি আমাদের কিন্তু
এটা গেল ন্যাশনাল সং। আর ন্যাশনাল যে অ্যান্থিম রয়েছে সেটা কিন্তু জনগণ মন। এই জনগণ মন গানটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের, রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই গানটা কোথা থেকে, মানে কোন, যেমন আনন্দমঠ থেকে বন্দে মাতরম না হয়েছে, ঠিক তেমনি জনগণ মন কিন্তু তত্ত্ববোধিনী থেকে না হয়েছে, তত্ত্ববোধিনী থেকে না হয়েছে। তত্ত্ববোধিনীটা কার লেখা? দেবেন্দ্রনাথ ঠাকুরের লেখা, দেবেন্দ্রনাথ ঠাকুরের লেখা। দেবেন্দ্রনাথ ঠাকুর কোন সংস্থার সঙ্গে যুক্ত? এটা হচ্ছে আদি ব্রাহ্ম সভা, আদি ব্রাহ্ম সভা। আর দেবেন্দ্রনাথ ঠাকুর কি ছিলেন? এটা হচ্ছে রাজা রামমোহন রয়ের শিষ্য ছিলেন, দেবেন্দ্রনাথ ঠাকুর। তার লেখাই ছিল তত্ত্ববোধিনী, আর সেই তত্ত্ববোধিনী থেকেই জনগণ মন গানটাটি নেওয়া হয়েছে, এবং সেটাই হচ্ছে আমাদের ন্যাশনাল অ্যান্থেম, যেটা গ্রহণ করা হয়েছিল একই ডেট 24শে জানুয়ারি 1950 সালে। ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো। এর পরের প্রশ্নে বলা হয়েছে আদিনা মসজিদ কোথায় অবস্থিত? আদিনা মসজিদ অবস্থিত হচ্ছে কোথায়? পান্ডুয়াতে অবস্থিত আদিনা মসজিদ। এবার পরের প্রশ্ন রয়েছে বিধবা বিবাহ আইন কোন বৎসরে পালন করা হয়? বিধবা বিবাহ আইনটা পালন করা হয়ে থাকে 1856 সালে। এই যে বিধবা বিবাহ এই আইনটি 1856 সালে লাগু করা হয়। এক্ষেত্রে সাহায্য করেছিলেন কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মানে কার আমলে এটা করেছিলেন? বিধবা বিবাহ হচ্ছে ডালহৌসি এর আমলে করেছিলেন। দেখো কীভাবে মনে রাখবে, দেখো বিধবার বিবাহ যদি হয়, অলরেডি ওর বিয়ে হয়েছে, আবার বিধবার বিবাহ হলে মাংস ভাত তো খাওয়াবে না, ডাল খাওয়াবে, তাহলে বিধবা বিবাহ কার আমলে হয়েছিল? ডালহৌসি এর আমলে হয়েছিল, এবং এক্ষেত্রে সাহায্য করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবার কি তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন সেটাও কিন্তু প্রশ্ন এসেছিল। সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে জন্মগ্রহণ করেছিলেন। এবার এটা তো গেল বিধবা বিবাহ, আরেকটা রয়েছে বাল্য বিবাহর আইনটা 1829 সালে করা হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবার সতীদাহ প্রথা একটা রয়েছে, বাল্য বিবাহটা ব্যান্ড কে করেছিলেন? এটাতে হবে না। সতীদাহ প্রথা, এই সতীদাহ প্রথা যেটা রয়েছে এটা কিন্তু রাজা রামমোহন রয় এক্ষেত্রে কিন্তু তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিভিয়েছিলের সতীদাহ প্রথা ব্যান করার ক্ষেত্রে, এবং তাকে কার আমলে এটা করা হয়েছিল? ব্যান্টিংয়ের সময়ে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সময় ব্যান করা হয়েছিল সতীদাহ প্রথা। এভাবেও আমরা মনে রাখতে পারি। এরপরে প্রশ্নে এটাই শেষ। তাহলে 2009-এর সব প্রশ্নগুলো এখন আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট ক্লাস আমাদের 2007 সালে যা প্রশ্ন এসেছিল সব একটি ক্লাসে আলোচনা করে ইতিহাসটি শেষ হয়ে যাবে। এরপরেই কিন্তু আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের স্ট্যাটিক জিকের পোর্শনগুলো, যেমন বুকস অ্যান্ড অথর্স, ন্যাশনাল পার্ক, ড্যাম, আরও অনেক টপিকস রয়েছে। সেই টপিকগুলো ধরে ধরে আলোচনা করব। শুধুমাত্র সেক্ষেত্রে টপিকটা আমি পড়িয়ে দিব সেটা কিন্তু নয়, সেটা মুখস্থ করার দায়িত্বও আমার। অর্থাৎ আমি সেক্ষেত্রে কিছু ট্রিক্স ইউজ করব, যেটার দ্বারা ভিডিওটি দেখার সাথে সাথেই কিন্তু আর দ্বিতীয়বার পড়তে হবে না, মুখস্থ হয়ে যাবে। তো সেই ভিডিওসগুলো আসবে কিন্তু খুব তাড়াতাড়ি। তো তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।